মার্কিন সামরিক বাহিনী শুভেচ্ছা সফরে এসে আপনাদেরকে এর আগেরবার মুড়ির টিন গানটি শুনিয়ে গেছে। এবারও মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ ইউএসএস ফিটজেরাল্ড এসেছে বাংলাদেশে। হঠাৎ করেই বাংলাদেশে এত শুভেচ্ছা কেন মার্কিন বাহিনীকে জানাতে হচ্ছে, সেটা একটা প্রশ্ন বটে। একটু যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখব আমরা মার্কিন সামরিক বাহিনীর ঘন ঘন বিমান অবতরণ, জাহাজ অবতরণ, এ সমস্তের বাইরেও যেটি হচ্ছে সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ভয়ানকভাবে অশান্ত। গুইমারাতে ৩ জন নিহত, বহু লোক হতাহতের ঘটনার পর পাহাড়ে যে আগুন জ্বলেছে সেটি হয়তো খুব বেশি করে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পাহাড়ে সে আগুন এখনও ধিকি ধিকি জ্বলছে। ধিকি ধিকি না জ্বলছে বলে দাউ দাউ করে জ্বলছে বললেও খুব একটা ভুল হবে না, কারণ পাহাড়ে এর মধ্যেই হরতাল দেখা হয়েছে। কয়েক দফা হরতাল, কয়েক দফা আগুনে পুড়ে যাওয়া বহু দোকানপাট এবং তার সাথে সাথে অস্ত্রের ঝনঝনানি, ভারী অস্ত্রের সমাগম, এই খবরগুলো দিচ্ছে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম। অর্থাৎ পাহাড় ভয়ানকভাবে অশান্ত। অনেকেই বলছেন পার্শ্ববর্তী কিছু দেশ থেকে গোপনে বর্ডার পার হয়ে, সীমান্ত পার হয়ে অস্ত্র ঢুকছে। তার মানে ঘটনাটা কি? ইউএসএস ফিটজেরাল্ড শুভেচ্ছার নামে শুভেচ্ছা সামগ্রী হিসেবে কী নিয়ে আসছে জাহাজে করে, সেটি যেমন জানার দরকার আছে, তেমন সীমান্ত দিয়ে বা কী ঢুকছে সেটিও জানবার দরকার আছে। কিন্তু এসব নিয়ে কোনো মাথা ব্যথা যথারীতি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেই। তিনি কিছু বলছেনও না, সেনাবাহিনীও আমাদেরকে কিছু জানাচ্ছে না। তবে মাথা ব্যথার একটা ছোট্ট কারণ তার ঘটে যেতে পারে। ৩০ জনের বিরুদ্ধে দুটো তদন্ত শেষে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আপনারা জানবেন, জাতীয় গুম খুন কমিশনের অভিযোগের ভিত্তিতে গুম খুনের অভিযোগে এই ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক ৫ জন ডিজিএফআইয়ের ডিজি এবং তার সাথে সাথে অজস্র বর্তমানে নিয়োজিত সেনাবাহিনীর কর্মকর্তা। অজস্র বললাম এই কারণে যে এই ৩০ জনের মধ্যে যেমনটি রয়েছে সেনাবাহিনীর কর্মকর্তা, তেমনটি রয়েছে পুলিশেরও কর্মকর্তারা, যারা মূলত র্যাবে কাজ করতেন। দর্শক, একটু বলে রাখা দরকার, এই সেনাবাহিনীর কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তারা সকলে আসলে মূলত পরিচিত জঙ্গিদের বিরুদ্ধে সচেষ্ট থাকার এবং সক্রিয় থাকার জন্য, এবং তাদের উপরেই মূল রাগ। আপনারা দেখুন, র্যাব তৈরি হয়েছিল ২০০৪ সালে বিএনপির আমলে, কিন্তু ২০০৪ থেকে ২০০৯ অর্থাৎ আওয়ামী লীগ সরকার পুনরায় আসার আগ পর্যন্ত কোনো গুম খুন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কিন্তু তদন্ত হয়নি, তাদের বিরুদ্ধে কোনো চার্জশিটও গঠন হয়নি, গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়নি। তাহলে তখন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেগুলো কারা করেছিল? সেগুলো কি মানুষরা করেনি? সেগুলো কি র্যাবের কর্মকর্তারা করেনি? তাদের ব্যাপারে কোনো কথা কেন কেউ বলছেন না? ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত ১,৪৪৩ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরগুলোর ব্যাপারে কোনো ধরনের চার্জশিট গঠন হয়নি, তদন্ত হয়নি। এটি আপনাদেরকে হত্যাকাণ্ডের কথা বললাম। এবং ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশে গুমের যে ধারণাটি পাওয়া যায়, সংখ্যাটির ধারণা পাওয়া যায়, সেটি হচ্ছে কমপক্ষে ২১ জন। তাহলে শুধুমাত্র ২০০৯-এর পর থেকে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের ঘটনাটিকে আমলে এনে এতজন সেনা কর্মকর্তা এবং এতজন পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট গঠন করার কারণ কি? কারণ একটিই হতে পারে, তারা আসলে জঙ্গি দমনের ক্ষেত্রে সক্রিয় ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশে জঙ্গি দমনের ক্ষেত্রে যে সক্রিয় ভূমিকা পালন করেছে সরকার, সেই কারণেই জঙ্গি উত্থান, যেটি আমরা কিছুদিন পরপরই দেখতাম সেই সময়ে ৬৪ জেলায় একসাথে বোমা, রমনা বটগুলো বোমা এবং বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের যে ঘটনা, এবং পরবর্তীতে হোলি আর্টিজেন বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের যে ঘটনাগুলো ঘটত, সেই ঘটনা থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে মূলত এই আওয়ামী লীগ সরকার আসার পরে। এবং সেই ঘটনাগুলো থেকে যারা মুক্তি দিয়েছেন তাদেরকেই আজকে ভিলেন বানানো হচ্ছে। কেন ভিলেন বানানো হচ্ছে? কাদের স্বার্থে? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বলে রাখা ভালো যে এইবার যদি জেনারেল ওয়াকারুজ্জামান একটু মনোযোগ দেন, যে তিনি আর যাই হোক দেশপ্রেমিক না হন, অন্য কিছু না হন, তাহলে অন্ততপক্ষে তিনি তো একটি বাহিনী প্রধান, তার বাহিনীর লোকজনদেরকে এইভাবে করে হেনস্থা করা হবে, তিনি এখনও চুপ করে বসেই থাকবেন? দেখবেন যে দেখি না কি করে? সেটাই তো এখনও করছেন, দেখা যাক তিনি কি করেন। তবে আরেকটি কথা বলে রাখা দরকার, সেনাবাহিনীর কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে কি করে সাধারণ স্বাভাবিক ফৌজদারি আদালতে মামলা হতে পারে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে? এ এক অদ্ভুত দেশ। আমরা সবাই জানি যে সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রথম বিচারটি হবে কোর্ট মার্শাল করে, অর্থাৎ সামরিক আদালতে।
তখন যদি তাদের এমন কোনো অপরাধ দেখা যায় যে অপরাধটি আসলে সেনা আইনের মধ্যে নেই, তারপর সেটি আসতে পারে ফৌজদারি আদালতে। এবং সেই ধরনের অপরাধগুলো সাধারণত হয় ধর্ষণ, খুন, ডাকাতি এই ধরনের। তারা কর্মরত অবস্থায় যেসব দায়িত্ব পালন করেছেন সেই সব দায়িত্ব পালনের জন্য বিচার কার্য চালাতে হবে সামরিক আদালতে। এবং যেই সেনা কর্মকর্তারা কর্মরত অবস্থায় কোনো ধরনের অপরাধ করেছেন সেই ব্যাপারেও যদি কোনো বিচার কাজ চালাতে হয় তাহলেও সেটি সামরিক আদালতে হতে হবে। অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে তাদের ক্ষেত্রেও আগে সামরিক আদালতেই বিচার কার্যটি হতে হবে, কারণ তারা তখন কর্মরত অফিসার ছিলেন। কিন্তু বাংলাদেশে তা আইন বলে এখন কিছুই নেই। সুতরাং আমাদেরকে এখন শুধুই দেখতে হবে এবং সার্কাস দেখতে হবে, অতি উন্নত মানের সার্কাস, যেমনটি দেখছেন জেনারেল ওয়াকারুজ্জামান, ডক্টর ইউনুস এবং জেনারেল ওয়াকারুজ্জামান দুইজন একই ধরনের কৌশল অবলম্বন করেছেন। একজন যমুনায় ঢুকে ছিটকিনি আটকে বসে থাকেন, আর আরেকজন সেনা ভবনে ঢুকে ছিটকিনি আটকে বসে থাকেন। দেখি তার ছিটকিনি খোলে কিনা।